সো জিনিসটা এখানে আসো আবার একটু ক্লিয়ার করি যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের ট্যাগ হয়, তবে আই থিঙ্ক, হি থিঙ্কস, আই গেজ, আই ফিল, আই হোপ এই শব্দগুলো যদি দেখো তাহলে কোনোভাবেই এদের কাছ থেকে কোনো কোয়েশ্চেন ট্যাগ নিতে যাবে না। আমি আবার বলি, যদি প্রিন্সিপাল ক্লজে যখন তুমি কমপ্লেক্স সেন্টেন্সটার ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজেরই ট্যাগ হয়, তবে তুমি যদি প্রিন্সিপাল ক্লজে দেখতেছো যে সেখানে আই থিঙ্ক, হি থিঙ্কস, আই গেস, আই ফিল, আই হোপ দেওয়া আছে, তাহলে কিন্তু খেয়াল করবা যে সেখান থেকে আমাকে আর কোয়েশ্চেন ট্যাগ নেওয়া যাবে না। ঠিক আছে, একইভাবে ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি যদি থাকে সেখান থেকেও আমি কোনো কোয়েশ্চেন টেক নিতে পারবো না, এবং এর পরে যে সাবঅর্ডিনেট থাকে ঠিক তখন ওই সাবঅর্ডিনেট থেকে আমাকে কোয়েশ্চেন টেকটা নিতে হবে। যেমন দেখো, ইট ইজ আই হু অ্যাম ইউ টিচার, তাহলে এটা যদিও হয় প্রিন্সিপাল অংশ, তাই আমি এখান থেকে নিতে পারবো না। আমাকে কোত্থেকে নিতে হবে? এই ক্ষেত্রে সাবঅর্ডিনেট থেকে নিতে হবে। তাহলে হু অ্যাম ইউর টিচার, তার মানে হচ্ছে আমরা জানি অ্যাম অর্থাৎ আর এন, যেহেতু আই হু এর আগে যে অংশটুকু আছে সেটাই হচ্ছে তার সাবজেক্ট, দ্যাট মিনস হচ্ছে এখানে আই অ্যাম। ঠিক আছে, আই অ্যাম, তার মানে হচ্ছে ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, দ্যাট মিনস হচ্ছে আই এম ইউর টিচার। তার মানে কি হচ্ছে, এই হুটা, এই হুয়ের অংশে যে অক্সিলারি আছে সেখান থেকে আমাকে কি করতে হবে? চুজ করতে হবে যে পার্সন, এই হুকে কে রিপ্রেজেন্ট করতেছে? আই, সো আরেন্ট আই। একইভাবে ইফ ইউ কাম আই শ্যাল গো উইথ ইউ, তাহলে ইফ ইউ কাম আই শ্যাল গো, যেহেতু এইখানে খেয়াল করো এখানে কিন্তু ইফটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং আই শ্যাল গো উইথ ইউ, আই শ্যাল গো উইথ ইউর সাথে কি এই ধরনের কোনো শব্দ আছে? আই থিঙ্ক, হি থিঙ্কস, আই গেস, আই ফিল, আই হোপ, অথবা ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি আছে কি? নাই। তার মানে আমি এখান থেকে নিতে পারি শ্যাল, শান্ট, আই। ক্লিয়ার? একইভাবে আই গেস ইউ আর ওল্ডার দেন হি, আই গেস কি দেওয়া আছে? মেইন ক্লসে দেওয়া আছে আই গেস। আমি কি বলছি? আই গেস থেকে কি আমরা নিতে পারবো না? নিতে পারবো না। কেন? এই যে আমরা এখানে বলছি যে আই গেস, আই থিঙ্ক বা হি থিঙ্কস যদি থাকে তার কাছ থেকে, সে প্রিন্সিপাল ক্লস হলেও তার কাছ থেকে আমি কোনোভাবেই কোনো অক্সিলারি নিতে যাব না, তখন আমি সাবঅর্ডিনেটের কাছে যাব। অর্থাৎ আই গেস ইউ আর ওল্ডার দেন হি, আর্নট ইউ? ক্লিয়ার? ওকে ফাইন। এর নেক্সট কি বলা হচ্ছে দেখো, নাম্বার 8 বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ। একটা বিষয় সম্পর্কে খেয়াল রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সে যখন তুমি ট্যাগ করতে যাও, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? যেই সেন্টেন্সটা ভার্ব দিয়ে আরম্ভ হয়, তাই না? যেখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে বা ভার্ব দিয়ে আরম্ভ হয় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, রাইট? সো ইম্পারেটিভ সেন্টেন্সটা 3 রকমের হতে পারে, সেটা একটা হ্যাঁ বোধক ইম্পারেটিভ হতে পারে, একটা না বোধক ইম্পারেটিভ হতে পারে, অথবা ল্যাট দিয়ে শুরু হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? সবসময় খেয়াল রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য অক্সিলারি সবসময় ভবিষ্যৎ বা ফিউচার টেন্স থেকে আসে, এবং একই সাথে কিন্তু শুধু ফিউচার টেন্স না, বেশিরভাগ ক্ষেত্রে ফিউচার টেন্সকেই প্রায়োরিটি দেওয়া হয়। তবে তুমি চাইলে ক্যান, তারপরে হচ্ছে গিয়ে তোমার কুড বা উড বা শুড বা ফিউচার ইন পাস্ট যাদেরকে বলি তাদেরকেও অক্সিলারি হিসাবে সেখানে ব্যবহার করতে পারো। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে কখন আমি উডকে ব্যবহার করি, কখন আমি উডন্ট বা কখন আমি শ্যালকে ব্যবহার করি। এখানে কিছু স্পেসিফিক জায়গায় আমাকে শ্যাল, উই এটাই ব্যবহার করতে হয়, উড, ইউ এটাই ব্যবহার করতে হয়। তো আসলে বিষয়টা খেয়াল করতে হবে ঠিক কখন আমরা জিনিসটাকে এভাবে ব্যবহার করে থাকি। তো আমি এখানে তোমাদের 4টা নোট ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে শেয়ার করছি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সটি লেটস অথবা লেটাস থাকলে তোমাকে শ্যাল উই ব্যবহার করতে হবে। 2, ইম্পারেটিভ সেন্টেন্সটাতে যদি লেট মি, লেট হিম, দেখো শুধু লেটস বা লেট আস ছাড়া বাকি যে প্রোনাউনগুলো লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট কবি বা যে কোনো নাম, যদি আস ছাড়া বাকি যে কোনো প্রোনাউন বা নাম যদি হয় তখন তোমাকে অক্সিলারি করতে হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। বাক্যটা যদি না বোধক হয় তাহলে করতে হবে উইল ইউ, হ্যাঁ বোধক যদি হয় ওন্ট ইউ। ক্লিয়ার? এটা কিন্তু এরকমই থাকবে। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ডু নট দ্বারা হয় তাহলে তোমাকে অবশ্যই শুধু উইল ইউ ব্যবহার করতে হবে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ভার্ব দিয়ে শুরু হয়, অনলি ভার্ব দিয়ে শুরু হয়েছে, নো লেটস বা লেট মি, অন্য কোনো সাবজেক্টিভ প্রোনাউন বা ডোন্ট, কি ব্যবহার করা হচ্ছে? ভার্ব দিয়ে। তবে আরেকটা জিনিস বলে রাখি, এখানে তো ডোন্ট না হয়ে নেভারও হইতে পারে, যদি নেভারও হয় তাও তুমি উইল ইউ ব্যবহার করবা। সো ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে তুমি সেখানে অক্সিলারি হিসেবে উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ অথবা কুড ইউ, হ্যাঁ কুডন্ট ইউকে তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে? যেমন ওপেন দ্য ডোর,
ওন্ট ইউ ওপেন দ্য ডোর। যখন অর্থাৎ তুমি কি দরজাটা খুলবে না। একটা বিষয় খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাকশনটা কিন্তু পরে আসে, পরে মানে ফিউচারে আসে। ফিউচার মানে ফিউচার টেন্স থেকে তোমাকে অক্সিলারি তখন চুজ করতে হয়। ওপেন দ্য ডোর, আমি বলার পরে গিয়ে তুমি গিয়ে দরজাটা খুলতে যাচ্ছ, দ্যাট মিনস হচ্ছে ফিউচারে যাচ্ছ, ভবিষ্যতে সময় গিয়ে কাজটা বা অ্যাকশনটা হচ্ছে, তাই ওন্ট ইউ। ডোন্ট ফরগেট মি, উইল ইউ। লেট আস ডিসকাস দ্য ম্যাটার, লেট আস থাকলে কি বলছি, শ্যাল উই, এবং লেট মি যদি লেট মি বা লেট আস ছাড়া অন্য যারাই থাকবে উইল ইউ। নোট নাম্বার 9 কি বলা হচ্ছে দেখো, যে বিভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষোক্ত সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ হবে। সো এখানে কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিভার্বযুক্ত, সো বিভার্বযুক্ত খেয়াল রাখবা, বিভার্বযুক্ত মানে এই অংশে, যেমন হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ ছাড়া খেয়াল করো এখানে আর কোনো ভার্ব নাই। তো আমরা বলছি যে বিভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষোক্ত সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগটি হবে। তাহলে এই যে বি ভার্বের সাবজেক্টকে সেই অনুযায়ী তোমাকে ট্যাগ করতে হবে। বি ভার্বের জন্য সাবজেক্ট হচ্ছে দ্য ফ্লাওয়ার, তো দ্য ফ্লাওয়ার হলে দ্য ফ্লাওয়ারের প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন কি হয়, ইট। তাহলে আমাদের এখানে করতে হবে ইজ এন ইট। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু ইজের ক্ষেত্রে কিন্তু আইটা কিন্তু কি হাতের, বড় হাতের, তাই না? এটা কেন, কারণ আমরা জানি যে এখানে আমি বলছিলাম যে আই দ্বারা যখন ব্যক্তিকে বোঝানো হয় তখনই ঠিক সে ক্যাপিটাল লেটার হয়, তাই না? কিন্তু যখন আই অন্য ক্ষেত্রে যখন সে পার্সন না হয় তখন সে স্মল লেটার হয়। কিন্তু এখানে দেখো আবার সে কিন্তু পার্সন না হওয়া সত্ত্বেও ক্যাপিটাল কেন, কারণ এখানে কিন্তু অলরেডি হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, এটা কিন্তু সম্পূর্ণ একটি বাক্য, কারণ এখানে এক্সক্লেমেটরি সাইন ব্যবহৃত হয়েছে, তাই তার ঠিক পরে নতুন করে যেহেতু ব্যবহার হচ্ছে, তাই নতুন সবসময় শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। তারপরে বলা হচ্ছে মেইন ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো মেইন ভার্বযুক্ত মানে কি, খেয়াল করো, হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এখানে কোনো বি ভার্ব নেই, কোনো অক্সিলারি নেই, এটাই হচ্ছে মেইন ভার্ব। যখন মেইন ভার্বযুক্ত হয় তখন কিন্তু আমাকে কোয়েশ্চেন ট্যাগ করার জন্য অক্সিলারি হিসেবে ডু, ডাজ অথবা ডিড টেন্স অনুযায়ী আনতে হবে। যেমন এখানে বলা হচ্ছে হাউ সুইটলি দ্য বার্ড সিংস, সিংস ভার্বের সাথে অ্যাড যুক্ত, দ্যাট মিনস হচ্ছে অক্সিলারি আসবে ডাজ, আর যেহেতু দ্য বার্ড তাই ইট ডাজেন্ট ইট। তারপর দেখো বলা হচ্ছে দেশ, চাঁদ, পৃথিবী, বসন্ত, ট্রেন, জাহাজ, বিমান, এরা যখন সাবজেক্ট হবে, এই জিনিসটা কয়েকবার তোমাকে খেয়াল করতে হবে। দেশ কোনো দেশের নাম, চাঁদ, পৃথিবী, বসন্ত, ট্রেন, জাহাজ, বিমান, এরা যখন সাবজেক্ট হবে তখন তাদের কোয়েশ্চেন ট্যাগে এদের প্রোনাউন কি হবে, এটাই হচ্ছে বিষয়, যে কোয়েশ্চেন ট্যাগে এদের প্রোনাউন তুমি কি দিবে। যদি এরা যে কোনো একজন সাবজেক্ট হয় এদের প্রোনাউন হবে শি অথবা ইট। তো তুমি যদি বুঝতে না পারো তখন তোমাকে ইট করে দেওয়াই ভালো। আর যদি তুমি এই নামগুলো তোমার মুখস্থ বা তোমার জানা থাকে, এটা জেনে রাখা ভালো, তাহলে তুমি অবশ্যই শি ব্যবহার করবে। এবং এরপরে দেখো সান, সামার, উইন্টার, ডেট, ওয়ার, এরা যদি সাবজেক্ট হয়, এই নাউনগুলো যদি সাবজেক্ট হয় তাহলে এদের আবার প্রোনাউন হবে হি অথবা ইট। তো এটা ভুল করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। যদি দেশ, চাঁদ, পৃথিবী, বসন্ত, ট্রেন, জাহাজ, বিমান যদি হয় সাবজেক্ট তাহলে এদের প্রোনাউন হবে শি, এবং সান, সামার, উইন্টার, ডেট এবং ওয়ার্ড যদি হয় সাবজেক্ট এদের প্রোনাউন হবে ইট। আর যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি ব্যবহার করবা ইট, ঠিক আছে? যদি বুঝতে পারো তাহলে হি অথবা শিকে ব্যবহার করবা সেই কোন নাউন সেই অনুযায়ী। তবে এই সকল ক্ষেত্রে সাবজেক্টিভ প্রোনাউন ইট দিতে পারো। এরপরে আসো, যেমন দ্য সান ইজ শাইনিং, তুমি যদি এইখানে ইজেন্ট হি এর জায়গায় তুমি ইজেন্ট শি দাও তাহলে কিন্তু তোমাকে এটা কেটে দেওয়া হবে। তাই তুমি যদি বিতর্ক মাঝে না পড়তে চাও তাহলে তুমি ইট দেওয়াই ভালো। তাই আর যদি তুমি স্পষ্ট ক্লিয়ার জানো তাহলে তুমি অবশ্যই সেই প্রোনাউনটি ব্যবহার করো। দ্য সান ইজ শাইনিং এর জন্য আমরা ইজেন্ট হি, তাই না? আর না বুঝতে পারলে ইজেন্ট ইট। দ্য মুন শাইন্স অ্যাট নাইট, তো তার মানে এখানে দ্য মুনের জন্য কি ব্যবহার করতে বলছি, শি, ডাজেন্ট শি, কারণ এখানে কিন্তু অক্সিলারি ছিল আর এখানে কিন্তু কোনো অক্সিলারি নেই, এখানে মেইন ভার্ব আছে। মেইন ভার্ব থাকলে টেন্স অনুযায়ী সেই মেইন ভার্বের অক্সিলারিকে বের করতে হবে। দ্য মুন শাইন্স অ্যাট নাইট ডাজেন্ট শি, বা যদি বুঝতে না পারো সাবজেক্টটা কে হবে, সাবজেক্টের প্রোনাউনটা কি হবে, তাহলে ইট ব্যবহার করবে।
একইভাবে এরপরে আসো, অ্যাম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, হ্যাজ নট, অপ টু, এরা কিন্তু এক একটা অক্সিলারি। কিন্তু যদি বাক্যে তুমি দেখো অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু দিয়ে বা অপ টু দিয়ে কোনো বাক্য বা স্টেটমেন্ট হয়েছে, তাহলে তাদের জন্য তুমি অক্সিলারি কি চুজ করবা? সেখানে তুমি দুই ধরনের অক্সিলারি নিতে পারো, যেটা ইচ্ছে দুইটার যে কোনোটাই কারেক্ট হয়। সেটা হচ্ছে অক্সিলারিটা হিসেবে তুমি তখন টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড হতে পারে। যেমন আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু, এটা নট হ্যাভ, এটা হচ্ছে হ্যাভ টু। ঠিক আছে, যদি এরকম হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অথবা এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু দিয়ে হয় এবং এরপরে V1 হয় মানে ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, তাহলে তুমি খেয়াল করবা দুইভাবে তার অক্সিলারিকে নিতে পারবা। এক হচ্ছে আই হ্যাভ টু ডু ইট, এটা অনুযায়ী তুমি এখানে ধরতে পারো ডোন্ট আই, অর্থাৎ এটাকে প্রেজেন্ট টেন্সে, যেহেতু আই হ্যাভ টু বা আই হ্যাজ টু থাকলে প্রেজেন্ট টেন্সেই ধরা হয়, তা সেই হিসেবে তুমি সেখানে ডোন্ট আই দিলেও কোনো ভুল হবে না। অথবা তুমি যদি বলো যে আই হ্যাভ টু ডু ইট, আমি ব্যবহার করি হ্যাভেন্ট আই, তাও তুমি দিতে পারবে, তাতেও কোনো ভুল হবে না। একইভাবে অক টুর ক্ষেত্রেও উই অক টু লাভ আওয়ার কান্ট্রি, অথেন্ট টুই দিতে পারি। নাম্বার 12 এবং লাস্ট ফিনিশিং। নাম্বার 12 কি বলা হচ্ছে যে দেখো যত থিঙ্ক আছে, যত থিঙ্ক মানে কি, অর্থাৎ ওই আমাদের কাছে ধরো যেমন এভরিথিং, এনিথিং, নাথিং, এই ধরনের যত থিঙ্ক সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এভরিথিং, এনিথিং, নাথিং। তারপর হচ্ছে যত ইতর প্রাণী আছে, যত বস্তুবাচক আছে, যত, তাদের সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে হবে সবসময় ইট, এটা খেয়াল রাখবা, তাদের সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে সবসময় কি হয়, ইট হয়। যত বডি আছে, এভরিবডি, এনিবডি, নো বডি, ওয়ান, হ্যাঁ, যত টাইপসের ওয়ান আছে, এনি ওয়ান, নো ওয়ান, যত ওয়ান আছে, যত প্লুরাল ফর্ম আছে, তাদের সাবজেক্টিভ প্রোনাউন হবে আবার দে। একসাথে মনে রাখবা বিষয়টাকে। বা তোমরা আমার এই নোটটার সাথে তোমরা লিখে নিতে পারো বা তোমরা স্ক্রিনশট দিয়েও নিয়ে নিতে পারো। সো এখানে কি বলছে, এভরি মাদার, এভরি, তাহলে আমরা কি বলছি যে যত কি আছে, থিঙ্ক আছে, যত কি আছে, বডি আছে, তাই না? যদি হয় যত থিঙ্ক আছে, তার মানে তাদের প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন ইট। যত বডি আছে তাদের সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে গিয়ে দে। যত ওয়ান আছে তাদের সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে দে। এখন এখানে কি বলছে, এভরি মাদার, প্রত্যেকটা মাকে বোঝাচ্ছে এভরি মাদার। তার মানে আমি এখানে বলছি যত থিঙ্ক আছে, হ্যাঁ, এভরিথিং, এনিথিং, নাথিং, তাই না? এদের দ্বারা কি বোঝায়, যত ইতর প্রাণী আছে, যত বস্তুবাচক আছে, তখন তাদের সাবজেক্টিভ প্রোনাউন হবে ইট। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে বলা হচ্ছে এভরি, অর্থাৎ এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মার কথা বলা হচ্ছে, প্রতি মা, প্রতি জনকে বোঝানো হচ্ছে তারা তাদের সন্তানদেরকে ভালোবাসে, তাই তো? এভরি মাদার লাভস হার চাইল্ড। সো এইখানে কি হবে, ডাজেন্ট ইট, তারা কি ভালোবাসে না, ডাজেন্ট ইট, তাই না? প্রত্যেকে মাই তার সন্তানকে ভালোবাসে, তার মানে কি ডাজেন্ট ইট। ক্লিয়ার, যে তারা কি ভালোবাসে না বা তারা কি এটি করে না, তাই না? সো এভরিওয়ান ডিড দ্যাট, প্রত্যেকেই ওটা করেছিল। এভরি ওয়ান, যদি ওয়ান থাকে, যত ওয়ান থাকে, যত ওয়ান বোঝায়, তখন আমাদেরকে বোঝায় প্রোনাউন হিসাবে দে ব্যবহার করতে হয়। এভরি ওয়ান ডিড দ্যাট, ডিডেন্ট দে, তাই না? সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে আমরা কী আনছি, দে। কেন? যত ওয়ান থাকে, হ্যাঁ, যত ওয়ান যুক্ত থাকে, তাদের সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে দিয়ে আসে। সো এই ছিল আমার 12টা নোট তোমাদের সাথে আলোচনা করার, এবং এই 12টা নোট যদি তোমরা বুঝতে পারো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাতে, এসএসসি পরীক্ষায়, তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য খুবই খুবই সহায়ক হবে বলে আমার মনে হয়। এবং ইনশাল্লাহ আমি আশা করছি যে কোয়েশ্চেন ট্যাগ এখন তোমরা যদি একটা এক্সাম্পল দেখো, তাহলে তোমরা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতে পারবে। প্রথমে কি বলা হচ্ছে, মোস্ট অফ স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ ডু নট হ্যাভ এ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার। সো মোস্ট অফ স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ ডু নট হ্যাভ এ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার। সো মোস্ট অফ স্টুডেন্টস, এখন এখানে অক্সিলারি কি ধরবো, এখানে দেখো ভার্ব কোথায়, এই বাক্যের মাঝে খেয়াল করো ভার্বটা কোথায়, বিশাল একটা বাক্য, রাইট? তাহলে এই বিশাল বাক্যের মাঝে ভার্বটা হচ্ছে গিয়ে
ভার্বটা কোনটা? যারা ফেইল করে, তাই না? ফেইল, ভার্বটা কোথায়? ফেইল। ইন ইংলিশ ডু নট হ্যাভ এ স্ট্রং ফাউন্ডেশন, তাদের গ্রামার ভিতরে কোনো স্ট্রং ফাউন্ডেশন নেই, বিধায় তারা ফেল করে, রাইট? যদি এই ভার্বটা খেয়াল করো, এটা কোন টেন্সে আছে? ফেইল, প্রেজেন্ট টেন্সে আছে, রাইট? ফেইল, ফেইলড, ফেইলড, ফেইল প্রেজেন্ট টেন্সে আছে। এবং এই সাবজেক্টটাকে, সাবজেক্টটা হচ্ছে মোস্ট অফ স্টুডেন্টস, বেশিরভাগ স্টুডেন্টস, তাই না? স্টুডেন্টস, তার মানে হচ্ছে আমরা জানি যেহেতু ব্যক্তি এবং বহুবচন, তাই তাদের সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে আসে কে? দে। আর একটা হচ্ছে গিয়ে এখানে কি বলছে? ফেইল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং সাবজেক্ট বহুবচন, তার জন্য অক্সিলারি কি আসে? ডু। তাহলে এটা কি হবে? তাদের বলতেছে যে মোস্ট অফ স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ ডু নট হ্যাভ এ স্ট্রং ফাউন্ডেশন গ্রামার, মানে তাদের নাই, তাদের কি আছে? ডু দে। ক্লিয়ার? তার মানে এখানে কি হবে? ডু দে, ঠিক আছে? ডু দে, তাদের কি আছে? একইভাবে নো, দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন, তারা কি করে? তারা শুধু পাশের জন্য পড়ে। আমি কি বলছি যে দেখিও নো বলতে এটা কিন্তু এখান থেকে যেহেতু আমি কোনো ট্যাগ, এই ক্লজ থেকে যেহেতু আমি কোনো কোয়েশ্চেন ট্যাগ নিতে যাচ্ছি না, কমা চিহ্নের আগের অংশ থেকে যেহেতু আমি কোয়েশ্চেন ট্যাগ নিতে যাচ্ছি না, তাই এটাকে আমি কাউন্টও করবো না। এটা কি হ্যাঁ নাকি না নাকি অন্য কিছু, আমি শুধু এই বাক্য যেখান থেকে আমি ট্যাগটা নিব সেখানে লিখবো দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন। তাহলে দে রিড, ভার্বকে রিড, রিডটা কোন টেন্সে আছে? রিডটা প্রেজেন্ট টেন্সে আছে। এবং রিড যদি প্রেজেন্ট টেন্সে থাকে তার সাবজেক্টকে দে, তাহলে আমরা যেহেতু দে যদি সাবজেক্ট হয় এবং রিড যদি প্রেজেন্ট টেন্স হয়, এই রিডের জন্য আমাদের অক্সিলারি কি আসে? ডু। আর যেহেতু বাক্যে কোনো না বোধক নাই, মানে এই ক্লসে যেহেতু কোনো না বোধক নাই, তাহলে আমরা কি দিব? ডোন্ট দে। ইয়েস, তাহলে ইয়েস এরপর কমা, তাই এটাকে আমি দেখবো না, এটা আমার দেখার কোনো দরকারই নেই। টিচার্স, এস যুক্ত না? অনেক শিক্ষক। টিচার্স শুড মোটিভেট দ্যাম টু লার্ন দ্য বেসিক থিংস, তাহলে ভার্বকে মোটিভেট, তাই না? তাদেরকে মোটিভেট করা। তো যদি মোটিভেট করানো হয়, এটার আগে কি কোনো অক্সিলারি আছে? হ্যাঁ আছে। কি আছে? একটা মডেল অক্সিলারি। তাহলে আমি কি বলছি, যদি অক্সিলারি বা মডেল অক্সিলারি থেকেই যায়, যদি বাক্যে চলে আসে, তার সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করব। তার মানে এখানে কি হবে? শুডেন্ট দে, যেহেতু এখানে কোনো নাবোধক চিহ্ন নাই, তাহলে হচ্ছে শুডেন্ট শুডেন্ট দে মোটিভ দেম, ফাইন। এরপরে কি বলছে? ইয়েস, তাহলে এখানেও কমা চিহ্ন আমার দেখার কোনো দরকার পড়তেছে না, আমি এই ক্লস থেকে নিব। তাই এই ক্লসে কি আছে? এই ক্লসে একটা নাবোধক আছে, ক্যানট, তাই না? এই ক্লসে একটা নাবোধক আছে। দে ক্যানট হেল্প লার্নিং গ্রামার, খুব সংক্ষেপে বুঝতে পারতেছো। ক্যান দে, ক্যান দে। পরে বাক্যে দেখো বলা হচ্ছে নো মোর এভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু। প্র্যাকটিসটা কি? তাহলে আমাকে নো থেকেও চুজ করতে হবে না, মোর এভার থেকেও চুজ অপশান দেখতে হবে না, আমাকে দেখবো যে প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু। প্র্যাকটিস মানে কি? চর্চা করা। চর্চা হচ্ছে কি এখানে? সাবজেক্ট। তাহলে দেখো আমি যদি চর্চা করি, প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু, চর্চাই হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? অনেক গুরুত্বপূর্ণ যে বেশি বেশি প্র্যাকটিস করাটা। তাহলে হচ্ছে শুধু বুঝলে হবে না, আমাকে তার সাথে প্র্যাকটিসও করে যেতে হবে। তাহলে প্র্যাকটিসটা যদি সাবজেক্ট হয়, এই সাবজেক্টের সাবজেক্টিভ প্রোনাউন কী হবে? ইট। তার মানে এটা কী হবে? ইজন্ট ইট, ইজন্ট ইট। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমাদের টেক কোশ্চেনে খুব সহজেই সমাধান করতে হয়। আমি অনেক বড় করে ফেলছি এই ক্লাসটাকে। আই থিঙ্ক তোমরা যদি মনোযোগ দিয়ে এই ক্লাসটা করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য খুবই খুবই উপকার হবে বলে আমি আশা করি।